বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীন। নির্বাচন কবে কিভাবে হবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এদেশের জনগণই তা নির্ধারণ করবে। বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির বৈঠক শেষে এমন মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বাংলাদেশে স্থিতিশীলতা ও অগ্রগতি দেখতে চায় এবং এই লক্ষ্যে দেশের মানুষের সঙ্গে কাজ করবে। আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চীনের সাথে আলোচনা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। We discuss how China, Bangladesh, and Communist Party of China and BNP work together to enhance our cooperation and to look after next 50 years cooperation between us. China, তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি। আমরা সেটাকে তাদেরকে ব্রিফ করেছি। আমাদের দুই পার্টির সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। সংবিধানে বহুতত্ত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস চায় বাংলাদেশ জামায়াতে ইসলাম। সেই সাথে এক ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আর সংখ্যানুপাতিক হারে সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান দলটির। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা জানান। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। রিপোর্ট করছেন রাসনা দাস। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনমনে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তব রূপ দিতেই রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে কমিশনের বৈঠক। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন বৈঠকে। সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা কারো একার নয়, এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রয়েছে এবং সবার লক্ষ্যই এক। যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। প্রায় 3.5 ঘন্টা বৈঠক শেষে জামায়াত নেতা ডক্টর তাহের বলেন, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষে তার দল। সংখ্যানুপাতিক নির্বাচন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবকে সমর্থন করে জামায়াত। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও 5 বছর থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। দুপুরে বিরতির পর আবারও বৈঠকে বসে জামায়াত ও ঐক্যমত কমিশন। বৈঠক শেষে জামায়াত নেতারা জানান, বেশ কিছু বিষয়ে ঐক্যমত হলেও আলোচনা চলমান থাকবে। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি। আমরা আরেকটা প্রস্তাব করেছি আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী 2 সেশনে থাকার যে বিষয় বলেছি, এটা কনজিউটিভলি হতে পারে, পরপর হতে পারে, কিন্তু মোট 2 বারের চেয়ে বেশি আর হতে পারবে না। সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে লিখিত মতামত দেওয়ার পর এখন রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে সরকারের দ্বিধাদ্বন্দ্বের অবসান দেখতে চায় দেশের মানুষ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনমনে যে সংশয় তৈরি হয়েছে তা দূর করতে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশে প্রতিনিয়ত অস্থিরতা তৈরির চেষ্টা করছে, কিন্তু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে যা 24-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। ফ্যাসিবাদের দোসরদের শক্ত হাতে দমনের দাবি জানান তিনি।
অন্যদিকে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া মঞ্চ। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব, এটাই জনগণের প্রত্যাশা। কেন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন। ৬০ লক্ষ নেতাকর্মীর যে মামলা, সেই মামলা ৮ মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না। গণঅভ্যুত্থানে শহীদ জসিমউদ্দিনের ধর্ষণের শিকার মেয়ে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, লজ্জা, চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে লামিয়া। অভিযুক্ত ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের ধর্ষণের শিকার মেয়ে লামিয়া না ফেরা দেশে চলে যাওয়ায় কাতরাচ্ছেন মা। রাত 10টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকের একটি ভাড়া বাসায় লামিয়া নিজ কক্ষে গলায় ফাঁস দেয় বলে জানায় পরিবার। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমার মেয়ের জীবন যারা বাঁচতে দেয় না, তাদের জীবন আমার সামনে এনে দেবে, আমি তাদের মাঝে এলাম, আমি আর কিছু চাই না। আটকানো, তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আসে, মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন অনেকেই। ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। গত 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটার উপরে। আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। নিহত তরুণীর বাবা জসিমউদ্দিন ছাত্র জনতার আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হন। 10 দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ কিংবা রাজনীতিতে যোগ দেয়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, সুবিধামতো সময়ে রাজনৈতিক দলে যুক্ত হবেন তিনি। স্বেচ্ছায় পদত্যাগ করা তার পিএসসির বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে দুর্নীতির সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। যে কোনো সময় নিজের সম্পদের হিসাব দিতে প্রস্তুত বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সংবাদ সম্মেলনে তাকে কেন্দ্র করে হওয়া নানা বিতর্কের খোলামেলা জবাব দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বলেন, দুর্নীতি অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেননি তিনি। আমার সাবেক এপিএসকে নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়েটা দেখেন এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে, কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে যেহেতু
তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই। মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম। সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। পদত্যাগ এবং রাজনীতিতে আসা নিয়েও নিজের অবস্থান খোলাসা করেন আসিফ মাহমুদ। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন। তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ আরও জানান, বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা হস্তান্তর নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।